এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। প্রশ্ন সহজ হওয়ায় স্বস্তি। সিসি ক্যামেরায় কেন্দ্রে নজরদারি, ব্যবস্থাপনায় সন্তোষ। এক্সাম অনেক ভালো হয়েছে। এমন প্রশ্ন হলে বাকি পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ ভালো হবে। সবকিছুই কমন পড়ছে। বন্দুকের গুলি মিস হবে, আমার A+ মিস হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। পরীক্ষার পরিবেশ খুবই সুন্দর ছিল। ছেলেমেয়েরা আগের তুলনায় খুব শৃঙ্খলার সাথে পরীক্ষা দিয়েছে। সুন্দরভাবে পরীক্ষা দেয় যাতে গোল্ডেন প্লাস পায়, সবার গার্জিয়ানের সবার আশা এটা। এবার পরীক্ষার্থী 18.5 লাখ। তীব্র লোডশেডিংয়ে প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব। প্রশ্ন দেখে সব কমন লাগছে আর খুব ভালো পরীক্ষা দিছি। পরীক্ষা ইনশাল্লাহ ভালোই দিছি, ইনশাল্লাহ A+ পাবো। প্রত্যাশিতভাবে পরীক্ষা খুবই ভালো হয়েছে। খুবই কষ্ট হচ্ছে, আমাদের বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, আমরারও কষ্ট হচ্ছে। দেখেন আমরা তো প্রেশারি রোগী, অনেক সময় আমাদের আইপিএসের যায় কি বিদ্যুতের প্রবলেমটা, এটা আমাদের তো অতিষ্ঠ হয়ে গেছে। বিশেষত এই এসএসসির সময়টা তাদের উচিত ছিল যে বিদ্যুৎটা কন্টিনিউ রাখাটা। সন্ধ্যাবেলা কারেন্ট নিয়ে যায়, সবসময় কারেন্ট নিয়ে যায়, বাচ্চাতে পড়তে পারেন না বড় কারণে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচুর পরিমাণে কারেন্ট যায়। বিছনাবাদে শোয়া এই জানা গরমের জন্য রাস্তায় যায় বসে থাকা লাগে। কারেন্ট নাই, কাস্টমার নাই, বেচা কিনা করতে পারি না। তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। কয়লা ঘাটতিতে উৎপাদন অর্ধেকে নেমেছে দুটি বড় কেন্দ্রের। সংকট বাড়ার শঙ্কা। 2 মাসে সরকারের ব্যাংক ঋণ 56,000 কোটি টাকা। জনগণের উপর প্রভাব পড়লেও ছড়ায়নি রেড জোন, জানালেন উপদেষ্টা। আগামী বাজেটে ফ্যামিলি কার্ড পাবে 40 লাখ নারী। নওগাঁয় নিজ ঘরে মা বাবা সহ 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা। স্বজনদের আর্তনাদ। টেকনাফে 3 যুবককে কুপিয়ে খুন। পাহাড় থেকে মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। রাজধানীর দারুস-সালাম রোড এলাকায় সড়ক দখল করে বাজার। একটি লেনে চলে গাড়ি, তীব্র হচ্ছে যানজট। অ্যাম্বুলেন্স চলাচলে ভোগান্তি। দীর্ঘমেয়াদে উদ্যোগের তাগিদ। এবং হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়, সাফ জানালো ইরান। হরমুজে অবরোধ চলবেই বললেন ট্রাম্প। জেডি ভ্যান্স পাকিস্তানের পথে নন, ওয়াশিংটনে আছেন, দাবি রয়টার্সের। শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছেন 18.5 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি তারা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর না পাওয়ায় স্বস্তি জানান অভিভাবকরাও। প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে এবারই প্রথম সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হলো এবারের এসএসসি পরীক্ষা। ভালো পরীক্ষা হওয়ায় কেন্দ্র থেকে হাসি মুখে বের হন শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশের আগে কিছুটা নার্ভাস ছিলেন কোনো পরীক্ষার্থী। তবে প্রশ্নপত্র দেখে উড়ে যায় সব ভীতি। ভালো পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। কেন্দ্র ব্যবস্থাপনা নিয়েও নেই কোনো অভিযোগ। আমি ফার্স্টে ভাবছিলাম যে কিচ্ছু লিখতে পারবো না, বাট মোটামুটি চলে, ভালোই হয়েছে। মোটামুটি সহজ এবং কোশ্চেন অনেক সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। পরীক্ষা অনেক ইজি হয়েছে, প্রশ্নগুলো ইজি ছিল, অনেক ভালো করে দিতে পেরেছি। কেন্দ্রে শিক্ষার্থীরা আর বাইরে অভিভাবকদের ভিড়। পরীক্ষা শেষ হতেই সন্তানের সঙ্গে বাবা মায়ের সাক্ষাৎ। সন্তানের হাসি খুশি মুখ দেখে কেটে যায় উৎকণ্ঠা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর না থাকায় সন্তুষ্ট অভিভাবকরাও। 2 মেয়েকে নিয়ে আসছি, ইনশাআল্লাহ গেটের সামনে আসছি। এমনি পরিবেশ ভালো, মেয়েরা সুন্দর পরীক্ষা দিতে আশা করি ভালো রেজাল্ট করবে। উৎসাহ দিচ্ছি, তোমরা পরীক্ষা দাও। যেহেতু আমাদের বাচ্চারা বেশি সময় পায়নি, ওরা চেষ্টা করছি বাচ্চাদেরকে যাতে আনন্দ ঘন মুহূর্ত এবং আনন্দিতভাবে বাচ্চারা পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা সহ সারা দেশে 3,885টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। আধ ঘন্টা আগে প্রবেশপত্র যাচাই শেষে ঢুকতে দেয়া হয় পরীক্ষার্থীদের। অংশ নিচ্ছেন 18,57,000-এর বেশি শিক্ষার্থী। নকল ঠেকাতে এবার এই প্রথম সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্র পর্যবেক্ষণ করছে শিক্ষা বোর্ড। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কথা বলছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, এটা আড়াল না, আপনারা ইউ আর গেটিং মি রং।
আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক, সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি ফ্ল্যাগ ব্যবহার করি না, আমি পেট্রোল ব্যবহার করি না, এবং আমি কোথায় যাই কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে, তাহলে তো হলো না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আমি তো জানিয়ে যেতে পারি না, সেই জন্য জানানো হয় না এবং হবেও না। থ্যাংক ইউ। হ্যাঁ, না আসলে বিশেষ কাউকে নেই। একজন বিশেষ ব্যক্তি আমার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এবং সেই বিশেষ ব্যক্তি আমার গাড়ি ফলো করেছে। আমি কি করব? তারপর আমার ড্রাইভারকে বলেছি এত জোরে চালাও যেন কেউ ফলো না করতে পারে। তারপর দেখলাম ফলো করে ফেলেছে। এখন আপনারা যদি আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, আমাকে ফলো করেন, তবে আমি ওনাদের রিকোয়েস্ট করেছি আমার সাথে ভিতরে ঢুকবেন না। কেউ ঢুকেনি, ওরা বাইরেই ছিল। আমি কোথায় যাই যে আপনি ফলো করলে পাবেন, কিন্তু ভিতরে তো আমি কাউকে নেই না, কারণ এত ডিস্টার্ব। আমি নিজেও ক্লাসরুমে ঢুকি না। একবার দুইবার যদি কোনো কারণে ঢুকে পড়ি, সকলেই দাঁড়িয়ে যায়, 2 মিনিট নষ্ট হয়। আমি কাউকে ঢুকাই না, নিজেও ঢুকি না। আমি জাস্ট দেখতে চাচ্ছি পরিবেশ কেমন হচ্ছে, বা আমার আগামী দিনে কি করা উচিত, কোন জায়গাটি আমার ত্রুটি রয়েছে, কি করলে আমার ভালো হবে। এই যে সারা বাংলাদেশে আমি ঘুরলাম, আমি শিক্ষকদের সাথে কথা বললাম জানার জন্য। সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই কথাগুলো বললাম। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে, সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। আমি সেই কারণেই এগুলি করি। আমি ঢাকায় বসে, সিসি ক্যামেরা রয়েছে, আমি ওই স্কুলের হেডমাস্টার বলতে পারতাম আপনি আমাকে কানেক্টেড করেন, আমি কিন্তু করিনি। আমি গিয়ে দেখছি, কারণ কানেক্টেড করার তো আমার মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম রয়েছে। আই ওয়ান্ট টু গেট মোর ইনভলভ গ্রাসরুট। রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে ঢাকার বাইরেও প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় বাড়তি সতর্কতা। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে কক্ষ। তবে তীব্র লোডশেডিং শিক্ষার্থীদের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। কেন্দ্রের সামনে শিক্ষার্থী অভিভাবকদের ভিড়। আসন বিন্যাস দেখে নিজ নিজ কক্ষে গিয়ে বসছে শিক্ষার্থীরা। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার দেশের 9টি শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। প্রশ্ন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া থাকলেও ভালো ফলের আশা সবার। আমরা প্রথমে একটু নার্ভাস ছিলাম যে কি হবে প্রথম পরীক্ষা লাইফের, তো প্রশ্ন দেখে সব কমন লাগছে আর খুব ভালো পরীক্ষা দিছি। পরীক্ষা ইনশাল্লাহ ভালোই দিছি, ইনশাল্লাহ A+ পাবো। কমন হয়েছে, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, বেশি কঠিন হয় না, বেশি সহজ হয়। আনসার করার মতো হয়েছে, ভালো প্রশ্ন হয়েছে, প্রশ্নের মান ভালো ছিল। প্রত্যাশিতভাবে পরীক্ষা খুবই ভালো হয়েছে। এমসিকিউটা নিয়ে একটু ভয় ছিল, কিন্তু এমসিকিউ মোটামুটি বলবো না অনেক ভালো হয়েছে। পরীক্ষা মোটামুটি ভালোই ছিল। এমসিকিউটা একটু হার্ড ছিল, মানে উচ্চতর দক্ষতা টাইপসের কোশ্চেনগুলো বেশি আসছিল। সৃজনশীলটা খুব সোজা ছিল। পরীক্ষার প্রশ্ন দিয়ে একটু নার্ভাস ছিলাম যে পরীক্ষা কেমন হবে, কিন্তু পরে যখন প্রশ্ন পাইলাম তখন তুলনামূলক সহজ পেয়েছি। তবে অভিভাবকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র লোডশেডিং। গরম ও বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীদের প্রস্তুতি নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানান তারা। কারেন্টের যে সমস্যাটার কারণে প্রত্যেকেই এই লেখাপড়া করতে হয়েছে, যে রাত্রে, বিশেষ করে রাত্রের পরে কারেন্টটা থাকতো। খুবই কষ্ট হচ্ছে, আমাদের বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, আমরারও কষ্ট হচ্ছে। দেখেন আমরা তো প্রেশারি রোগী, অনেক সময় আমাদের আইপিএসের যায় গিয়ে বিদ্যুতের প্রবলেমটা, এটা আমাদের তো অতিষ্ঠ হয়ে গেছে। বিশেষত এই এসএসসির সময়টা তাদের উচিত ছিল যে বিদ্যুৎটা কন্টিনিউ রাখাটা। সন্ধ্যাবেলা কারেন্ট নিয়ে যায়, সবসময় কারেন্ট নিয়ে যায়, বাচ্চাতে পড়তে পারেন না গড়বড় কারণে। এবার প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে কেন্দ্র। প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো থাকে, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, পরিবহন এবং বিতরণ, এই সকল পর্যায়ে সরকারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। যেভাবে কেন্দ্র পরিচালনা করা দরকার সেগুলো আমরা আগে থেকে নির্দেশনা দিয়েছি, সেভাবে হয়েছে। নতুন সংযোজন হয়েছে এবার
সিসিটিভি। আগামী 10 মে শেষ হবে এসএসসি পরীক্ষার লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 14 জুন। তারিফ রহমান, সময় সংবাদ। জ্বালানি সংকট তীব্র হচ্ছে, লোডশেডিং। গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। চাহিদার বিপরীতে বিদ্যুৎ ঘাটতি কখনো কখনো দাঁড়াচ্ছে প্রায় 2000 মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে, কয়লা চালিত কেন্দ্রের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা চলছে। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর খুব কাছেই সাফারের চানগাঁও। সন্ধ্যা নামতেই বিদ্যুৎ নেই, গরম আসতেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় সইতে হচ্ছে তীব্র ভোগান্তি। সুস্থ থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কারেন্ট আর যায় খুব বেশি এবং আসে খুব কম। আমরা যে রাত্রে করে যে ঘুমাবো ওই অবস্থাটা হয় না। মোটা দাগে ঢাকা মহানগর বাদে দেশের বাকি সব এলাকায় কম বেশি এখন একই অবস্থা। গত কয়েকদিনের তথ্য বলছে, বিদ্যুৎ চাহিদা ঘুরপাক খাচ্ছে 14 থেকে 16,000 মেগাওয়াটে। বিপরীতে প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকার পরও পর্যাপ্ত জ্বালানির অভাবে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। গ্যাস ও ফার্নেস অয়েল সংকটে ধুঁকছে অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। আবার চাহিদা মাফিক কয়লা না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে কয়লাভিত্তিক বেসরকারি দুটি বৃহৎ কেন্দ্রের, যার পরিণতি দৈনিক সর্বোচ্চ লোডশেডিং 2000 মেগাওয়াট ছুঁই। গ্যাসের থেকে যে জেনারেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ফুল সাপ্লাইটা একটু ডিসরাপশন হয়েছিল, এটাকে আমরা অনেকটাই রিকভারি করছি, আরো হয়তো খুব শীঘ্র এটা রিকভারি হয়ে ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে পরিস্থিতি সহনীয় রাখতে পূর্ণ সক্ষমতায় চালাতে হবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা কোনো বছরে সম্পূর্ণ ব্যবহার করি নাই, তো এই বছর আমরা করি। তো সরকারের হাতে কিছু জিনিসপত্র আছে, কিন্তু এটা ঠিকভাবে ব্যবহার করতে হবে ঠিক সময়ে। লোডশেডিং করতে হলে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রামের মানুষ অধিকাংশ সময়ে বিদ্যুৎ বঞ্চিত থাকে, তাদের বিদ্যুৎ লাগে সন্ধ্যার সময়, অথচ তারা বিদ্যুৎ পায় না। এটা একটা চরম অবিচার, অন্যায়। এই মানুষের বিদ্যুৎটা আগে দিয়ে তারপরে অন্যদের বিদ্যুৎ দেওয়া উচিত। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোতে আরও বাড়বে বিদ্যুৎ চাহিদা, যা 18,000 মেগাওয়াট ছাড়াতে পারে। গ্রীষ্মের শুরুতেই যে হারে লোডশেডিং দেখা দিচ্ছে, তাতে ইঙ্গিত মিলছে চলতি মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখা বেশ চ্যালেঞ্জের হবে। এখন এই চ্যালেঞ্জ কিভাবে কতটুকু সামলায় বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অসহনীয় গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ছাড়া তেল দেয়া হচ্ছে না, ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন, 7 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের দৃশ্য এটি। মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদায় তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে কিছু কিছু পাম্পে ফুয়েল পাস অ্যাপ ছাড়া মিলছে না তেল। যাদের ফুয়েল পাস নাই তারা হচ্ছে দিতে পারবে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে। ফুয়েল পাস করলে 1400 টাকা দিবে, আর ফুয়েল পাস ছাড়া তেল দিবে না। সরকার বলতেছে যে তাদের কোনো ত্রুটি নাই, কিন্তু আমরা তো বাস্তবে দেখতে পাচ্ছি না। তেলের দাম বাড়ানোর পরে হয়তো আমরা তেল পাবো, কিন্তু সেই অনুযায়ী আমরা তেল পাচ্ছি না। এটার সমাধান তো একটা করতে হবে, বাংলাদেশ সরকারের কাছে আমরা আপ্যায়ন চেষ্টা করতে হবে যে আমাদের এটা অল্পতে সমাধান করুক, না এভাবে জীবন চলে না। এদিকে সরকারের পক্ষ থেকে ডিপোগুলো থেকে 20% অকটেন এবং পেট্রোল ও ডিজেল 10% করে বেশি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর করার কথা থাকলেও শুধু বর্ধিত তেল পেয়েছে খুলনা ডিপো। বাকি ডিপোগুলোতে তেল বিপণন হচ্ছে আগের বরাদ্দ অনুযায়ী। চাহিদামূলক তেলটা বর্তমানে পেয়েছি, মানে আগে পাইছিলাম না, আজকে পেয়েছি। চাহিদা পরিপূর্ণ নাই এবং আরো বাড়াতে হবে। আগে 7,000 8,000 দিত, আজকে 9,000 দিচ্ছে। ফুয়েল পাস ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে কমবে অবৈধ মজুদ। সবাই শৃঙ্খলা অনুযায়ী ফুয়েল পাস নিয়েই তেল নিচ্ছে, আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে আমরা তেল দিচ্ছি না। জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু করা হয়েছে। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের সব যানবাহনের জন্য এটি চালু করা হবে। শিমুল হোসেন, সময় সংবাদ। অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব নেওয়ার 2 মাস 4 দিনের প্রায় 56,000 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে সরকার।
এর প্রভাব জনগণের উপর পড়লেও এখনও রেড জোন ছাড়ায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে আসছে বাজেটে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেবে সরকার। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই দায়িত্ব গ্রহণ করে তারেক রহমানের সরকার। পরিস্থিতি মোকাবিলায় 2 মাস 4 দিনে ব্যাংক ঋণ নিতে হয়েছে প্রায় 56,000 কোটি টাকা। এর মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকটের পাশাপাশি IMF ঋণের পরবর্তী কিস্তি ছাড় নিয়েও দেখা দিয়েছে সংশয়। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অর্থ বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই বড় অঙ্কের ঋণ নেয়ায় চ্যালেঞ্জ বাড়ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা স্বীকার করেন, ঋণ নেয়ার প্রভাব জনগণের উপর পড়লেও এখনও রেড লাইন ছাড়ায়নি। জানান, জনগণের কল্যাণেই ঋণ নিচ্ছে সরকার। সরকারের ঋণকে খুব ভয়ঙ্কর ভাবে দেখাও মনে হয় ঠিক না। আমরা এখন রেড জোনে চলে গেছি তা না। আমাদের সংকটটা আসলে কি ছিল? আমরা যে এতদিনের অ্যাকুমুলেটেড ঋণ আছে সেটার বড় অংশ মিসইউজড হয়েছে। ঋণের সমস্যার চাইতে বড় সমস্যাটা হচ্ছে এই জায়গায়। এই কথাটা বলতে চাই, সরকার যদি লোন নেবে সেটা জনগণের কল্যাণের জন্যই হবে, এই টাকা চুরি হবে না। জ্বালানি নিয়ে প্রশ্নের জবাবে জাহিদুর রহমান দাবি করেন, বর্তমানে জ্বালানি তেলের মজুদ কিংবা সরবরাহে সমস্যা নেই। জানান, দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই গণপরিবহনের ভাড়া এবং নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে সমন্বয় করবে সরকার। মজুদের খুব বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই, আরও জাহাজ আসছে। সংকটটা আসলে আমাদের চাহিদা ভীতি অথবা ব্যবসা। আমরা জানি এখনো এগুলো অবশ্যই সরকারের দায়িত্ব দেখভাল করার। কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে, সুতরাং এই জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে আসছে বাজেটে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 40 লক্ষ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেব, যাতে প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা বরাদ্দ হবে। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এরই মধ্যে 26.5 লাখ শিশুকে টিকা দেওয়ার কথা জানান তথ্য উপদেষ্টা। 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,039 জন শিশু টিকা পেয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি ও জামাত জোটের প্রার্থীরা। নির্বাচিত হলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী বান্ধব নানা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীতা চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দাখিল করেন নিজ নিজ মনোনয়ন। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা, বিলকিস ইসলাম সহ 6 জন। নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান তারা। দেশ এবং জাতির উন্নয়নে আমরা কাজ করব এবং নারী শিশুর উন্নয়নে এবং আমরা কাজ করব। আমরাই কিন্তু সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি যে হাসিনা স্বৈরাচার, হাসিনা ফ্যাসিস্ট। আমরা বলেছি নো মোর হাসিনা, স্টেপ ডাউন হাসিনা। আমাদের যে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে মাথায় রেখে দেশ থেকে শুরু করে বিশ্বের মঞ্চে কিভাবে আমরা পৌঁছে দিব আমাদের উন্নয়নের সপক্ষে, সেটি আমার প্রথম এবং প্রত্যাশা। এদিন জামায়াত জোটের মনোনয়ন জমা দেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম সহ 12 জন। নারীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি তাদের। এখন আমাদের দায়িত্ব হলো 3টা: ঘর সংসার, সংসদ এবং রাজপথ। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করব। দেশের মানুষ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে, দ্বিধাবিভক্তি, সেখানে এই 11 দলীয় জোট প্রমাণ করল একটা ঐক্যের বার্তা দিল। নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, স্বয়ংসম্পূর্ণ হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন নারীরা। বিরোধী দলে থেকে কাজ করবেন জনকল্যাণ এবং দেশের স্বার্থে। এখানে যারা আছে তারাও হেভিওয়েট প্রার্থী। কাউকে আমরা যে 8 জন দিয়েছি, আলহামদুলিল্লাহ দলীয় একেবারে দলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন লেভেলে। আবার এনসিপিএম এন্ড আদার যারা দিয়েছে, আপনারা দেখেন প্রোফাইল দেখেন,
ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এখন নারীরা আছেন। সংরক্ষিত 50টি আসনে বিএনপি জোট পাবে 36টি, জামায়াত 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে পাবেন একজন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। হাম প্রসঙ্গ, কমছে না হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। চিকিৎসকরা বলছেন, হাম শনাক্তে দেরি আর শুরুর সঠিক চিকিৎসা না পাওয়া শিশুরাই পড়ছে বেশি জটিলতায়। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল ঘুরে এম.এ. আজিমের রিপোর্ট। শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2 বছরের শিশু মুসা। হামে আক্রান্ত শিশুকে নিয়ে দুশ্চিন্তায় মা। অসুস্থ হওয়ার পর শুরুতে গুরুত্ব না দেয়ায় জটিলতা বেড়েছে শিশুটির। চেহারা, নাক, মুখ ফুলা দেখে আমি ওরা ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম। ওনারা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বলছে যে বাসায় নিয়ে আপনারা, এখানে তো অনেক ইনফেকশন হইতে পারে, বাসায় নিয়ে যান। কিন্তু বলে নাই যে ওর অবস্থা আপনি এখানে বারান্দা হইলে আপনারা ভর্তি করান। বাসায় 6 দিন রাখার পর ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। শুধু মুসা নয়, হামে আক্রান্ত হয়েও স্বাভাবিক জ্বর বা অ্যালার্জি ভেবে চিকিৎসা দেয়া শিশুদেরই শারীরিক অবস্থা খারাপ হচ্ছে বেশি। ডাক্তার বলছে যেটা অ্যালার্জি, এই জন্য অ্যালার্জির ওষুধ মলম দিয়েছে, ওগুলো দেওয়া তো আরো বেশি হয়েছে বাচ্চার। বিসি উঠছিল, ভাবছিলাম ঘামাচ্ছি, পরে শেষে দেখি একটু বাড়তেছে, বাড়ার পরে নিয়ে আসছি। অনেকে ফুসকুড়ি ওঠার আগে যাননি চিকিৎসকের কাছে, আবার হাম শনাক্ত করতে দেরি হওয়ায় বেড়েছে চিকিৎসার জটিলতা। রক্ত পরীক্ষা করছি, কারমাঙ্গিসর ওকুলে ধরতে পারে না, ঢাকা মেডিকেল আনছি মতন, তারপরে ধরা খাইছে। রিসিট লিখে দিছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার লাগে। পরে হ্যাঁ গেছি, হ্যানতে পরে সিট নাই, পরে আবার ডিএনসিতে ভাড়াইছি। চিকিৎসকরা বলছেন, ফুসকুড়ি দেখা দেওয়ার 4 দিন আগে থেকেই আক্রান্ত শিশুর শরীর থেকে হাম ছড়িয়ে পড়তে থাকে অন্যদের মাঝে। তাই সচেতন হতে হবে শুরু থেকেই। যখনই কোনো উচ্চমাত্রার জ্বর নিয়ে কোনো বাচ্চা আক্রান্ত হবে, তাদেরকে ধরে নিতে হবে এটা হয়তো হামি হয়েছে। তাদের পুষ্টির ব্যাপারটা খুবই খেয়াল রাখতে হবে, তাদের প্রপার ফিডিং যে হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে, তাদের প্রস্রাবের পরিমাণ বা ইউরিন আউটপুট হচ্ছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যায় যে বাচ্চাটা খেতে পারছে না, বা বাচ্চার হচ্ছে গিয়ে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, অথবা বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, কাশি অনেক বেশি হচ্ছে, বা কোনো ক্রিটিক্যাল সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। হামের প্রকোপ ঠেকাতে এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে টিকা কর্মসূচি। এতে প্রকোপ কমার আশা দেখছেন চিকিৎসকরা। এম.এ. আজিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে হেনস্থার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাম আক্রান্ত শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েছেন অভিভাবকরাও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অবর্ণনীয় ভোগান্তির মধ্যে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা, এবং তারা যেটি বলছেন, ইন্টার্ন চিকিৎসকরা সকাল 9টা থেকে কোনো ধরনের চিকিৎসা দিচ্ছে না, তারা কর্মবিরতি পালন করছে এবং এর ফলে এখানে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন সেন্টার রয়েছে হামের, এবং যে 3টি কর্নার রয়েছে, সেখানে সব মিলিয়ে এখন 120 জন হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি রয়েছেন। এবং তাদের অভিভাবকরা যেটি অভিযোগ করছেন যে সকাল থেকে ইন্টার্ন ডাক্তার না থাকার কারণে তারা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না, এবং একজন মাত্র মিড লেভেলের ডক্টর রয়েছে সেখানে। তারা যেহেতু রোগীর সংখ্যা বেশি, সে কারণে একজন মাত্র মিড লেভেলের চিকিৎসক দিয়ে তাদের যে চিকিৎসা সেবা সেটি আসলে পূরণ হচ্ছে না, যার ফলে অবর্ণনীয় যে ভোগান্তি সেটির পরিবেশ তৈরি হয়েছে। আমরা কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছেন, এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3200-র মতো চিকিৎসক, এখানে 3200 রোগী ভর্তি রয়েছে। তার বিপরীতে একটি ওয়ার্ডে একজন মাত্র মিড লেভেলের ডক্টর, তিনি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছেন। এবং অন্য স্বাভাবিক সময়ে একটি ওয়ার্ডে প্রত্যেক শিফটে, অর্থাৎ 3টি শিফটে 6 জন এখানে ইন্টার্ন ডাক্তাররা থাকে। সেই ইন্টার্ন ডাক্তাররা এখন আসলে এখানে আজকে আসেনি, তারা কর্মবিরতি পালন করছে, যার ফলে পুরো হাসপাতাল জুড়েই এক ধরনের চিকিৎসা সেবা সেটি আসলে সংকট তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে ইন্টার্ন ডাক্তারদের সাথে একটি বৈঠক করেছে। সেখানকার সেই বৈঠকে ইন্টার্ন ডক্টরদের যে দাবি, তাদের নিরাপদ কর্মপরিবেশ এবং সুরক্ষা, সেটি তারা নিশ্চিত করেছেন। এবং তারা জানিয়েছে যে গত কয়েকদিন ইন্টার্ন ডাক্তারদের যে হেনস্থার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় একটি মামলা এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা দায়ের করেছে, এবং তারা আশা করছেন সুষ্ঠুই তাদের যে দাবিগুলো পূরণ করতে পারবে এবং দ্রুত কর্মবিরতি প্রত্যাহার হবে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী মওদুদ রানা যুক্ত হয়েছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। দুপুরের সময় আরও থাকছে
জ্বালানি মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় মামলা। সমন জারি হলেও হাজির হননি জামাতের এমপি আমির হামজা। সিরাজগঞ্জের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি। হজযাত্রা চতুর্থ দিনেও কোনো ভোগান্তি ছাড়াই সৌদি আরবে গেছেন প্রত্যেকটি ফ্লাইট। সৌদি আরবে পৌঁছেছে প্রত্যেকটি ফ্লাইট। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজকের দিনে 5233 জন হজযাত্রী হজের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। আমরা যতদূর জানি যে ভোর থেকে এখন পর্যন্ত যে 13টি ফ্লাইট আজকের দিনে যাওয়ার কথা, তার মধ্যে 6টি ফ্লাইট ইতিমধ্যেই কিন্তু ছেড়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশ বিমান, সৌদিয়া এবং ফ্লাইনেস, এই 3টি এয়ারলাইন্সের মধ্য দিয়ে মূলত এই হজযাত্রা পরিচালিত হচ্ছে। এবং আজকেও এই 3টি ফ্লাইটের যথাক্রমে বাংলাদেশ বিমানের 5টি ফ্লাইট, সৌদিয়া 4টি এবং ফ্লাইনেসের 4টি বিমানে আজকের দিনে যাচ্ছে। এ নিয়ে মোট ফ্লাইট হচ্ছে 45টি যাবে 4 দিনে, যদি আজকে রাত 12টা নাগাদ ফ্লাইটটি যথাসময়ে যায়। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে হজ করার জন্য হজযাত্রীরা যা গিয়েছেন এবং আজকের দিনে হিসেব অনুযায়ী, সেটা অনুযায়ী যদি বলি তাহলে মোট 18,000-এর অধিক হজযাত্রী ইতিমধ্যেই সৌদি আরব গিয়ে পৌঁছেছেন, চলে গিয়েছেন। আজকে বাকি ফ্লাইটগুলোতে গেলে সেটা পরিপূর্ণ হবে এবং বাকি যারা রয়েছেন তাদেরও ভিসা ইতিমধ্যেই হাতে পেয়েছেন, এমন তথ্য আমরা জানি। আরেকটি ব্যাপার হচ্ছে হজ ক্যাম্পের কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। যারা হজযাত্রী রয়েছেন তাদের অনুরোধ ক্রমে খাবার সহ অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেগুলোর দিকে বিশেষ নজর দিয়েছে সরকার। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবী দল তারাও কিন্তু সেই কাজটি করে যাচ্ছেন। সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে এবারের হজযাত্রায় এখন পর্যন্ত সে ধরনের অভিযোগ আমরা কিন্তু পাইনি। বলা যায় যে সকল হাজিরাই সন্তুষ্ট। খুব সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়েই হজ ক্যাম্প থেকে হাজিরা কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছেন এবং ইমিগ্রেশন সহ সকল তথ্য কাগজপত্র সবকিছুই সহজলভ্য হয়, তারা খুশি। তো সব মিলিয়ে হজ ক্যাম্প থেকে এই ছিল এই মুহূর্তে। সহকর্মী শফিকুজ্জামান রুবেল যুক্ত হয়েছিলেন রাজধানী আশকোনা হজ ক্যাম্প থেকে। নওগাঁয় বাবা, মা ও 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লুট করে নিয়ে গেছে নগদ 2.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধ গড়ায় কোর্ট পর্যন্ত, শেষমেশ গিয়ে থামলো মৃত্যুতে। একসঙ্গে পরিবারের 4 সদস্যকে হারিয়ে শোকার্ত স্বজনরা। মঙ্গলবার ভোরে নওগাঁর নিয়ামতপুরে ছেলে হাবিবুর রহমানের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান বৃদ্ধ নমির হোসেন। ভেতরে ঢুকে দেখেন খাটে পড়ে আছে ছেলে, বউ, নাতি ও নাতনির গলা কাটা মরদেহ। খোয়া গেছে গরু বিক্রির নগদ 2.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার। স্বজনদের দাবি, বোনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। নৃশংসভাবে মেরে ফেলেছে এবং দুধের বাচ্চা করে হাই দিনি। শত্রুতা আগে থেকে যুদ্ধ মিলে এলে কেস ফেস আকার চলে ভাই বোনের ভিতর। এই জমি জমা নিয়েই আমার বোন জামাইকে তারা আর পরিবার সকলকে হত্যা করেছে। তাদের বংশ নির্বংশ করবো আর জমিগুলো হরি লুট করে খাবো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। রহস্য উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত। এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। তদন্ত করছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না এই সময়। আমরা একাধিক টিম কাজ করছি। নিহতদের মধ্যে হাবিবুরের ছেলে পারভেজ ইসলাম 10 বছর এবং মেয়ে সাদিয়া রহমানের বয়স ছিল 3 বছর। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড় থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর পুলিশ বলছে নিহত 3 জনই ডাকাত ও মানব পাচারকারী চক্রের সদস্য। সোমবার রাতে রবিউল আলমকে ডেকে নিয়ে যান মুজিবুল্লাহ। মঙ্গলবার সকালে পাহাড়ে ছেলের লাশ পড়ে থাকার খবর পান বাবা রুহুল আমিন। কক্সবাজারের টেকনাফের উত্তর শিলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে রবিউল আলমের সঙ্গে উদ্ধার হয় মুজিবুল্লাহ ও নুরুল বশর প্রকাশে মরদেহ। ঘটনাস্থলে মানব পাচারকারীদের আস্তানা আছে বলে জানায় এলাকাবাসী। স্বাস্থ্য ভাই লাগে, ও বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে আমার সাথে চলে এরকম বলে। তারপরে রাতে আর বাড়িতে ফিরিনি, ওনাকে কল দিয়েও পাওয়া যায়নি। এরপরে সকালে লাশ পাইছে আর কি। পুলিশ বলছে নিহত 3 জনই চিহ্নিত ডাকাত ও মানব পাচারকারী চক্রের সদস্য। চক্রের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা
পুলিশের। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ওখানে একটি ডেড বডি রয়েছে, তার মাথায় আঘাত। এলাকার স্থানে যারা ছিল তারও বলেছেন আরও দুজনের নাকি এখানে দুজনের লাশ ছিল। এরা ডাকাত বা অপহরণকারী দলের সদস্য নিজেদের ভিতরে অন্তঃকন্দল বা কোন্দলের কারণে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্র সক্রিয়। তাদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জামাতের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালত। এই প্রথম ত্রয়োদশ সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। চলতি বছর এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে এ নিয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির। 2 এপ্রিল আদালতে হাজির হতে আমির হামজার বিরুদ্ধে জারি করা হয় সমন। তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন বিচারক। রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুসালাম রোড এলাকায় প্রধান সড়কের 2/3 দখল করে চলছে অবৈধ বাজার। মাত্র একটি লেনে গাড়ি চলাচলে তৈরি হচ্ছে তীব্র যানজট। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত মন্তব্য করে নগর পরিকল্পনাবিদ বলছেন প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পিত পদক্ষেপ। ওমর ফারুক ও সাইফুল ইসলামের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি বাজার। 3 লেনের সড়কের 2 লেনই দোকানপাটের দখলে, বাদ যায়নি পাশের ফুটপাতও। মাত্র একটি লেন ব্যবহার করে কোনো রকমে চলাচল করছে যানবাহন ও পথচারী। ফলাফল তীব্র যানজট আর চরম ভোগান্তি। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে, যার কারণে আমাদের বাসগুলো চলতে অনেক সমস্যা হয়। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। রাস্তার উপরে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। শুধু ভোগান্তি নয়, সড়কের বিপরীত পাশে রয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ডেল্টা মেডিকেল কলেজের মতো বড় 2টি হাসপাতাল। সড়ক দখলের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সও পড়ে চরম ভোগান্তিতে। কার ছত্রছায়ায় চলছে এই বাজার এমন প্রশ্নে ব্যবসায়ীরা দায় এড়িয়ে বলেন এখানে কারো নিয়ন্ত্রণ নেই। বাজারটা কেউ চালায় না, এই বাজারটা যার যার দায়িত্ব নিয়ে যার যার ক্ষমতা নিয়ে সেই করতেছে। বাজারটির বৈধতা আছে কিনা তা জানতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে জানা যায় সড়ক দখল করে গড়ে ওঠা বাজারটির কোনো অনুমোদন দেয়নি সিটি কর্পোরেশন। হকারদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সিটি কর্পোরেশন। এটাকে খোঁজ খবর নিয়ে আমরা নিজে ভিজিট করে দেখব, যদি ওরকম কোনো অব্যবস্থাপনা থাকে অবশ্যই জনসেবার জন্য যেটা করার প্রয়োজন আমাদের সাধ্যের মধ্যে থেকে সেটা তো আমরা করবই। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। হকার বাজার বা মাস্তানদের দৌরাত্ম্য, হাজার কোটি টাকার এই অবৈধ ব্যবসায়িক ক্ষেত্রটি শুধু যে পদচারী এবং বাস সহ গণপরিবহনের বাধা সৃষ্টি করছে তা নয়, এর থেকে উদ্বৃত্ত যে বর্জ্য সেটি পুরো এলাকাকে জনস্বাস্থ্যের হুমকি তৈরি করছে। পরিকল্পিত পদক্ষেপ ছাড়া সাময়িক অভিযানে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, এমনটাই মত এই নগর পরিকল্পনাবিদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের সংকটে বিপাকে পড়েছেন গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিদ্যুৎবিহীন 1.5 শতাধিক চরের কৃষক। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় ভরা মৌসুমে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। যদিও সংকট সমাধানে চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। সোহেল রানা তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। চারপাশে সবুজের সমারোহ, কিন্তু সেচের অভাবে ফেটে যাওয়ার দুশ্চিন্তায় মাথায় হাত কৃষকের। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের ব্যাংকের চরে কৃষক আবু জাফর 3 বিঘা জমিতে করেছেন বড় ও 2 বিঘা জমিতে ভুট্টার আবাদ। সেচের জন্য জ্বালানি তেলের অভাবে কপালে পড়েছে তার চিন্তার ভাঁজ।
একই অবস্থা তিস্তা ও ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলের অন্যান্য কৃষকদেরও। বিদ্যুৎ সুবিধা নেই, এর মাঝে আবার জ্বালানি তেলের সংকটে বন্ধ রয়েছে ডিজেল চালিত সেচ পাম্প। এজন্য বেশ কয়েকটি জমিতে দেখা দিয়েছে ফাটল, নষ্ট হয়ে যাচ্ছে ফসল। তেল পাচ্ছি না, আমার এবার নষ্ট হয়ে যাচ্ছে। 160 টাকা লিটার তেল, তাও আমরা পাচ্ছি না। সারাদিন গত গিয়ে আসে লাগে লাইন ধরি, তেল নেওয়া 2 লিটার 3 লিটার করি। কি পরিমাণ ডিজেলের চাহিদা সেটা আমরা অলরেডি নিরূপণ করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কৃষি ডিপার্টমেন্টের রিলেটেড অফিসার স্টাফদেরকে আমরা প্রতিটা ফিলিং স্টেশনে আমরা দায়িত্ব দিয়েছি, যাতে প্রকৃত কৃষক কেউই যেন এই ডিজেল প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। চলতি বছর জেলায় 1,29,000 20 হেক্টর জমিতে বোরো ধান এবং 17,825 হেক্টর জমিতে ভুট্টা সহ বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। দ্রুত জ্বালানি তেলের সমস্যার সমাধান না হলে ভরা মৌসুমে বাড়ছে ফসলহানির আশঙ্কা, যার প্রভাব পড়বে গোটা জেলার খাদ্য উৎপাদনে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধিতে সংকট মোকাবিলায় বিকল্প হতে পারে বায়োগ্যাস। শুধুমাত্র গরুর গোবর থেকে পূরণ হতে পারে 83 লাখ পরিবারের গ্যাসের চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা নিলে নিজেই গ্যাস উৎপাদন করতে পারবে মানুষ। বাড়তি হিসেবে পাওয়া যাবে জৈব সারও। হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। সর্বশেষ এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পর অনেকে দুশ্চিন্তায় পড়লেও নির্ভার গাইবান্ধার গৃহিণী মৌসুমী বেগম। গোয়ালের গরুর গোবর থেকে নিজের তৈরি বায়োগ্যাসে রান্না করছেন তিনি। পাতলি কাদি হয় না, অতটা পরিশ্রম করা লাগে না। মাটির চুলা আছে, এটাতে অনেক সুবিধা আছে, সময় বাঁচে, বিদ্যুৎ বিল বাঁচে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ এর কারিগরি সহায়তায় 8 থেকে 20,000 টাকা ভর্তুকি দিয়ে গ্রামে গ্রামে সাধারণ মানুষকে বায়োগ্যাসে উদ্বুদ্ধ করছে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন। গভর্নমেন্টও এইরকম যদি ছোট ছোট ভর্তুকি দিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষকে এই সাপোর্টটা দেয়, তাহলে দেখবেন যে এটা ব্যাপক মানুষ। এলপিজি সিলিন্ডারের চাপ কমাতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাড়ি বাড়ি এমন বায়োগ্যাস উৎপাদনের পরামর্শ সচেতন মহলের। বড় বড় খামার করছে, গরুর খামার যাদের আছে বা মুরগির খামার, যেটাই করুক, এদেরকে প্রত্যেকে বাধ্যতামূলকের মধ্যে আনতে হবে। মাত্র 40 থেকে 45,000 টাকা খরচ করে 3 থেকে 4টি গরুর গোবর থেকে একটি ছোট পরিবার অনায়াসে 2টি চুলা ব্যবহার করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, একটি গরু দৈনিক 10 থেকে 15 কেজি গোবর দেয়। 2 থেকে 3টি গরুর গোবর থেকে এক পরিবারের রান্নার জন্য যথেষ্ট গ্যাস পাওয়া সম্ভব বায়োগ্যাস প্ল্যান্ট থেকে। এলপিজি গ্যাসের প্রতি কমাতে পারবো, পাশাপাশি আমরা বাই প্রোডাক্ট হিসেবে যে জৈব সার পাওয়া যায় সেটিও আমাদের পরিবেশ বান্ধব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে গরুর সংখ্যা 2.5 কোটি, যেখান থেকে প্রায় 83 লাখ ছোট পরিবারের রান্নার গ্যাসের যোগান দেয়া সম্ভব। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ইস্যুতে শান্তি আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। একাধিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে কয়েকটি মার্কিন গণমাধ্যম। তবে হুমকির মুখে আলোচনায় যেতে রাজি নয় ইরান। এদিকে চুক্তি না হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে জনসম্মুখে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে পাকিস্তান। যুদ্ধবিরতির মধ্যে চলতি মাসের 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে সেরেনা হোটেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা হয়। তবে সেটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। দ্বিতীয় দফার সংলাপের জন্য প্রতিনিধি দল ইসলামাবাদের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর রয়টার্স জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন দলটি এখনও যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। তবে একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার ইসলামাবাদে যাচ্ছেন ভ্যান্স। এমন পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প একদিকে শান্তি আলোচনার আশাবাদ দেখাচ্ছেন, অন্যদিকে সামরিক হামলারও হুমকি দিচ্ছেন। চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। এমনকি কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজে অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে সংবাদ পরিবেশনের ধরন নিয়ে সিএনএন সহ বেশ কিছু সংবাদপত্রের সমালোচনা করেন তিনি। দাবি করেন, গণমাধ্যমগুলো মার্কিন বাহিনীর সামরিক সাফল্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে হুমকির মুখে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় যেতে রাজি নয় বলে সাফ জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। জানান, আবার যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত তারা।
এমন পরিস্থিতিতে ট্রাম্পকে জনসমক্ষে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দ্বিতীয় দফা আলোচনা সফল করতে উভয় পক্ষকে শান্ত রাখতেই দেশটির এমন আহ্বান। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে যে কোনো সমঝোতার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে শাহবাজ সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হুরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী মালবাহী জাহাজ। তেহরানের প্রধান দুটি বিমানবন্দরেও কার্যক্রম শুরু হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার $166 বিলিয়ন শুল্ক ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র। আদালতে অবৈধ ঘোষণার 2 মাস পর অনলাইন পোর্টালের মাধ্যমে কোম্পানিগুলোর কাছ থেকে কেটে রাখা এই অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে দেশটি। গত বছরের 2 এপ্রিল বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত পারস্পরিক শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এই ধারাবাহিকতায় বিভিন্ন কোম্পানি থেকে $166 বিলিয়ন আদায় করে ট্রাম্প প্রশাসন। এটিকে অবৈধ দাবি করে আদালতে দ্বারস্থ হন ব্যবসায়ীরা। আইনি লড়াইয়ের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী এমন শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেন দেশটির আদালত। এর রায়ের 2 মাস পর গতকাল আদালতের নির্দেশ মেনে আদায় করা অর্থ ফেরত দেওয়া শুরু হলো। দক্ষিণ আফ্রিকায় আবারও প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় সোমবার রাতে জোহানেসবার্গের অদূরে গামব্রিজ এলাকায় একদল ডাকাত ব্যবসা প্রতিষ্ঠানে কন্টেইনারের পেছনের অংশ কেটে ভেতরে প্রবেশ করে গুলি চালায়। নিহতের নাম জামাল উদ্দিন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতারা জানান, ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ পাঠানো হয়েছে মর্গে। এ ঘটনায় একটি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগে গেল 9 এপ্রিল একই এলাকায় আরেক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করা হয়। ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি শহর নৈনিতালে ভয়াবহ দাবানলে পড়ছে বনাঞ্চল। রোববার সকাল থেকে গেথিয়া গ্রামের কাছ থেকে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে বিশাল এলাকায়। বন বিভাগের কর্মকর্তারা জানান, রাত থেকে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল কাজ শুরু করলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরাখণ্ডের কিছু উঁচু ভূমিতে হালকা বৃষ্টি, বজ্রপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা আগুন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। স্থানীয়রা বলছেন, প্রতি গ্রীষ্মে এমন আগুনে বনজ সম্পদ ও বন্যপ্রাণী বড় ধরনের ক্ষতি হয়। চ্যাম্পিয়ন্স লিগের হারের ক্ষত ভুলে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ নেপোর্তিতো আলভেস। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত 1:30টায়। এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে ফিনি এমবাপে লা লিগায় জিরোনায় বিপক্ষে জয়ের পর ইউসিএলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরিয়ে অনেকটা চাপে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। লিগ শিরোপায় ব্রেস্ট টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই মাদ্রিদের সামনে। ইনজুরি মুক্ত না হওয়ায় এই ম্যাচেও নিয়মিত গোলরক্ষক থিবো কর্তোয়াকে পাচ্ছে না রিয়াল কোচ। ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদদের পুরস্কার জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ, আর নারী ক্রীড়াবিদদের পুরস্কার জিতেছেন আরিনা সাবালেঙ্কা। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদদের পুরস্কার উঠেছে বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামালের হাতে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি জিতেছে বছরের সেরা ক্লাবের পুরস্কার। ক্রীড়া বিশ্বের জাঁকজমক অ্যাওয়ার্ড শো ব্যালন ডিওর, তবে মর্যাদার বিচারে এর চেয়েও বহুগুণ এগিয়ে লরিয়াস অ্যাওয়ার্ড। কারণ ব্যালন ডিওরে এক ছাদের নিচে আসেন শুধু ফুটবলাররা, আর লরিয়াস একত্রিত করে পুরো দুনিয়ার সব কিংবদন্তি ক্রীড়াবিদদের। তাই এই অ্যাওয়ার্ডকে বলা হয় ক্রীড়াঙ্গনের অস্কার। এই লরিয়াসের জন্যই মাদ্রিদের প্যালাসিও দো সিবেলেসে এদিন তারার মেলা। এবারে লরিয়াস অ্যাওয়ার্ডে যে টেনিসের জয় জয়কার হবে তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে মর্যাদার এই পুরস্কার বাগিয়েছেন দুই টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালেঙ্কা। গেল বছর দুর্দান্ত কাটানো স্প্যানিশ তারকা জিতেছেন ফ্রেঞ্চ আর ইউএস ওপেন। টেনিসের নারী এককে বাজিমাত করেছেন সাবালেঙ্কা। শুধুমাত্র ইউএস ওপেন জিতলেও বাকি 3টি গ্র্যান্ড স্ল্যামেও তিনি ছিলেন দুর্দান্ত। যারা খেলাধুলা গভীরভাবে বোঝেন তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া আরো বেশি অর্থবহ।
সহ, কারণ এটা শুধু সম্মানিতই করে না, আপনাকে আরো ভালো করতে অনুপ্রাণিত করে। এই রাত আমি কোনোদিন ভুলবো না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়। বিশ্বের সব কিংবদন্তির পাশে আমার নাম লেখা থাকবে এটা ভেবেই আমি নার্ভাস হয়ে যাচ্ছি। সত্যি বলতে আমি এখনো কাঁপছি। এটা অসাধারণ। যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি, আমি এখন তাদের সারিতে। বিষয়টা ভাবতেই অবিশ্বাস্য লাগছে। Please welcome the winner of this year's Lawyers Young Sportsperson of the Year, Lamine Yamal. নারী পুরুষের বর্ষসেরা দুটো পুরস্কার টেনিসের ঘরে গেলেও সেরা উদীয়মানের খেতাব ফুটবলে নিয়ে এসেছেন বার্সেলোনার 18 বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। ফুটবল বিশ্বে এরই মধ্যে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছেন তিনি। অনেকের কাছেই ইয়ামাল মেসি, রোনালদো পরবর্তী যুগের সুপারস্টার। আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য অনেক সম্মানের। আমি বার্সেলোনাকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই আমার পরিবারকেও। আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা, সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে সমর্থন দেয়। মর্যাদার লরিয়াস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্লাবের খেতাব জিতেছে পিএসজি। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সহ ঘরোয়া সব শিরোপা জয়ের স্বীকৃতি পেয়েছে লা প্যারিসিয়ান। আর বর্ষসেরা স্পোর্টিং ইন্সপিরেশন পুরস্কার জিতেছেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুজ। এস এম ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীদের স্বস্তি। সিসি ক্যামেরায় কেন্দ্রে নজরদারি, কোনো অনিয়ম সহ্য না করার হুঁশিয়ারি মন্ত্রীর। প্রচুর পরিমাণে কারেন্ট যায়, বিছনাবাদে শোয়াই জানা গরমের জন্য রাস্তায় যায় বসে থাকা লাগে। কারেন্ট নাই, কাস্টমার নাই, বেচা কিনা করতে পারি না। তীব্র হচ্ছে লোডশেডিং, গ্যাস ফার্নেস অয়েলের অভাবে বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র। কয়লা ঘাটতিতে উৎপাদন অর্ধেকে নেমেছে দুটি বড় কেন্দ্রের, সংকট বাড়ার শঙ্কা। এ ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আমি আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।